আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। গণভোটের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস দেখাবেন না, সরকারকে ডাকসু ভিপি সাদিক কায়েমের হুঁশিয়ারি। আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা। ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। খেলোয়াড় জীবনের রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান। সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকারের সহধর্মিনীর জানাজা সম্পন্ন। ১/১১ এর আরেক কুশীলব ডিজিএফআই এর সাবেক পরিচালক আফজাল নাসের গ্রেফতার। রাতভর ত্রিমুখী পাল্টা হামলার শিকার ইসরায়েল। মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা, আগুনে পুড়ল সামরিক বিমান। ইরানের আরও কয়েক হাজার লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। সামরিক খাতে বরাদ্দ বাড়িয়ে ইসরায়েলের পার্লামেন্টে বাজেট পাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণভোটে প্রায় ৭০% মানুষের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস দেখাবেন না, সরকারের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এমন হুঁশিয়ারি দেন ডাকসু ভিপি। ওই পোস্টে সাদিক কায়েম লেখেন, প্রায় ৭০% ভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরও এই জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে। এটি স্পষ্টত জাতিসংঘের তামাশা ও প্রতারণা। তিনি আরো লেখেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচার নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ কোনো রকম টালবাহানা ছাড়াই পাশ করতে হবে। সরকারকে সতর্ক করে ডাকসু ভিপি বলেছেন, জনগণের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠন করে তাদের আকাঙ্ক্ষা ও রায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দুঃসাহস দেখাবেন না। এর আগে রোববার রাতে সংসদ অধিবেশনের পর বিশেষ কমিটির বৈঠক শেষে সদ্য সমাপ্ত গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে সেটির কার্যকারিতা শেষ হওয়ার এটি বিল আকারে সংসদে পাশ করার প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এ তথ্য জানান। এদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি উপপরিদর্শক মোহাম্মদ আব্দুল হান্নান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপদেষ্টার এপিএস হিসেবে দায়িত্বরত থাকাকালে তবদির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। অর্জিত এই অর্থ তিনি সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে পাচার করেছেন। বর্তমানে তার বিরুদ্ধে মানি লন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি যে কোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এ অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা একান্ত প্রয়োজন। প্রথমবারের মতো সরকারি পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনা হচ্ছে। সোমবার সকালে তেজগাঁও নিজ কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের এবারের প্রতিপাদ্য বিষয়, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেয়া হচ্ছে। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও দেয়া হবে। সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা। যেসব ক্রীড়াবিদ বেতনের আওতায় আসবেন তাদের প্রতি ৪ মাস পর পর পারফরমেন্স মূল্যায়ন করা হবে। পারফরমেন্স বজায় রাখতে পারলে তারা এই সুবিধার আওতায় থাকতে পারবেন, আর পারফরমেন্সে ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ পড়বেন। আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন করে স্পোর্টস শুরু করা হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় প্রধানমন্ত্রী খেলোয়াড় থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পেশাদার খেলোয়াড়রা কোনো দল বা গোষ্ঠীর প্রতিনিধি নয়, তারা দেশের প্রতিনিধিত্ব করবে তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে। জাতীয় সংসদের স্পিকার
অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। আজ দুপুর 12টায় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি অংশ নেন। গত শনিবার বেলা 11টা 29 মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। রোববার সন্ধ্যা 6টা 1 মিনিটে বাংলাদেশ বিমানের BG585 ফ্লাইটে তার লাশ দেশে আনা হয়। অধ্যাপক দিলারা হাফিজের বয়স হয়েছিল 78 বছর। ১/১১ সরকারের আরেক কুশীলব ডিজিএফআই এর সাবেক পরিচালক বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আফজাল নাসেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। সোমবার ভোরে রাজধানীর মিরপুরের ডিওএইচএস এর 12 নম্বর রোডের 864 নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের কারণ ও বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। সূত্র বলছে, গ্রেপ্তার মোহাম্মদ আফজাল নাসের 2006 সালের মার্চ থেকে 2008 সালের মার্চ পর্যন্ত ডিজিএফআই এর পরিচালক ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১/১১ সরকারের সময় নির্যাতনের অন্যতম হোতা ছিলেন তিনি। যে স্থানে তারেক রহমানকে নির্যাতন করা হয় সেখানে সশরীরে উপস্থিত ছিলেন সাবেক ডিজিএফআই এর এই আফজাল নাসের। এছাড়াও বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে ১/১১ সরকারের সময় শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয় এবং সেসব ঘটনা জড়িত থাকার বিষয়ে বারবার এসেছে সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাসেরের নাম। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুকে হেনস্থা এবং জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা গেছে, সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাসের 2009 সালের 5 নভেম্বর বরখাস্ত হন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। সেনাবাহিনীর চাকরিতে যোগদান করেন 1984 সালের 4 জুলাই। এর আগে গত মার্চ গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে আটক করে ডিবি। একটি গোয়েন্দা সূত্র জানায়, আয়নাঘরের কুশীলব হিসেবে পরিচিত শেখ মামুন খালেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআই কে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, ১/১১ সময় তার বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন সংক্রান্ত অনিয়মের বিষয়গুলো রয়েছে। এর আগে গত 23 মার্চ সোমবার দিবাগত রাতে রাজধানীর বাড়িধারা থেকে ১/১১ অন্যতম কুশীলব এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্যাতনের আরেক নেপথ্যে নায়ক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা মোট 11টি মামলার তথ্য পেয়েছি। এর মধ্যে ফেনী জেলায় 3টি মামলা বিচারাধীন। সেসব মামলায় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ফেনী জেলায় আরো 3টি মামলা ও ডিএমপিতে 5টি মামলা সহ মোট 8 মামলা তদন্তাধীন। এছাড়া তার বিরুদ্ধে দুদক ও সিআইডিতে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে। পরে আবেদনের প্রেক্ষিতে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। ইরান, হিজবুল্লাহ ও হুতির ত্রিমুখী হামলায় ইসরায়েল জুড়ে আরও একটি ভয়াল রাত কাটল। গেল রাতে উত্তর, দক্ষিণ ও পূর্ব এই 3 দিক থেকে দেশটিতে ধেয়ে আসে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি অনুযায়ী স্থানীয় সময় রাত 2টা ও 2:50 তারা সীমান্তবর্তী গ্রাম দেবব এবং ঘাজারে রকেট হামলা চালায়। এছাড়া ভোর 3:50 ওয়েস্টার্ন গ্যালিলি অঞ্চলে অবস্থিত সোমিরা ব্যানারে একটি ড্রোন হামলার কথাও জানিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি আরও জানিয়েছে, তারা উত্তর ইসরায়েল এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। হিজবুল্লাহর দাবি অনুযায়ী উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী শহর মেতুলাতে রকেট নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননের অবস্থানরত ইসরায়েলি সেনা ও তাদের যানবাহনের ওপরও হামলা চালানো হয়েছে। উত্তরাঞ্চলের কৌশলগত বন্দরনগরী হাইফাকে লক্ষ্য করেও রকেট ছুড়েছে হিজবুল্লাহ। তবে তাদের ছোড়া 5টি রকেট সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রিপোর্ট অনুযায়ী স্থানীয় সময় ভোরের দিকে এই রকেটগুলো নিক্ষেপ করা হয়।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে সবকটি রকেটই মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম হয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। এতে এই হামলার ঘটনায় শহরটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে একই সময় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর ইলাতে আকাশে ইয়েমেন থেকে ড্রোন নিক্ষেপ করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতি। তবে দুটি ড্রোনই শনাক্ত করে তা ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। এছাড়াও ইসরায়েলের পূর্ব দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অঞ্চলটিতে দফায় দফায় সাইরেন বেজে ওঠে। তবে এ ঘটনার বিস্তারিত কোনো তথ্য না পাওয়া গেলেও এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বীরশেবা শহরের একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক স্থাপনায় আঘাত এনেছে, যা চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে। বিস্ফোরণের পর আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং জরুরি সেবা দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সম্ভাব্য বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার এবং দরজা জানালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। যদিও পরে কর্তৃপক্ষ নিশ্চিত করে যে কোনো বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়েনি, তবুও পরিস্থিতি কিছু সময়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটি ভিক্টোরি বেজে রকেট হামলায় একটি সামরিক পরিবহন বিমান আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় ভোরের দিকে হঠাৎ কয়েক দফা জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের ধারণা এটি ড্রোন নয় বরং সরাসরি রকেট হামলা ছিল। হামলায় ঘাঁটির ভেতরে থাকা একটি A-32B ধরনের ইরাকি বিশেষ বাহিনীর পরিবহন বিমান লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে আগুনে পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সূত্র জানায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগত রকেটগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়, ফলে অন্তত একটি রকেট সরাসরি ঘাঁটির অভ্যন্তরে আঘাত হানে। যদিও যুক্তরাষ্ট্র আগে থেকেই এই ঘাঁটি থেকে তাদের সেনাদের সরিয়ে নিয়েছিল, তাই কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা 13,000 লক্ষ্যবস্তুতে বোমা মেরেছি এবং আরো কয়েক হাজার লক্ষ্যবস্তু বাকি রয়েছে। একটি চুক্তি বেশ দ্রুতই হতে পারে। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেন। ইরানের তেল উৎপাদন কেন্দ্রগুলো দখল করার হুমকি দিলেও ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন, পাকিস্তানের দূতদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে কিনা, যা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হননি। এদিকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করে তবে দেশটি রাষ্ট্র হিসেবেই টিকে থাকতে পারবে না। ট্রাম্প বলেন, তিনি চান না ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করুক। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে ইরান চরমভাবে দুর্বল হয়ে পড়েছে এবং শেষ পর্যন্ত তারা তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে দিতে বাধ্য হবে। ট্রাম্পের ভাষায়, তারা পারমাণবিক অস্ত্র ছেড়ে দেবে, আমাদের যা চাই তাই করব। তখন তারা হয়তো আবার একটি ভালো দেশ হিসেবে এগিয়ে যেতে পারবে, কিন্তু যদি তা না করে তবে তাদের কোনো দেশই থাকবে না। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেই ইসরায়েলের পার্লামেন্টে নেসেটে দেশটির 2026 সালের জাতীয় বাজেট অনুমোদন পেয়েছে। বাজেটে সামরিক খাতে বরাদ্দ বড় পরিসরে বেড়েছে। ইসরায়েলের এবারের বাজেটের আকার প্রায় $245 বিলিয়ন। এর মধ্যে যুদ্ধরত দেশটির সামরিক খাতে $45 বিলিয়ন বেশি বরাদ্দ রাখা হয়েছে। সামরিক বাজেটে বরাদ্দ বেড়েছে $10 বিলিয়ন বেশি। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় নির্বিচার যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল। তার আগে ফেব্রুয়ারিতে ওই বছরের জাতীয় বাজেট পাশ হয়েছিল। তখনকার তুলনায় এবারের বাজেটে সামরিক খাতে বরাদ্দ দ্বিগুণেরও বেশি। নেসেটে বাজেট নিয়ে ভোটাভুটির আগে দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, ইসরায়েলের জন্য এটা একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ। অন্যদিকে চলমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম আরো বেড়েছে। এশিয়ার বাজারে বেচা কেনার শুরুতেই জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $115 ছাড়িয়ে যায়। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় $115.84, যা আগের দিনের তুলনায় 2.9% বেশি। এই সংঘাত শুরুর আগে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম $72 আশপাশে ছিল, পরে তা দ্রুত বাড়তে শুরু করে। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।